তথাকথিত মিডিয়াতে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে ঘুটিয়ারিতে রোহিঙ্গারা এসেছিল এবং রোহিঙ্গাদের ঘাঁটি বলে যেটাকে দেখানো হচ্ছিল সেটা কিন্তু এই যে রোহিঙ্গাদের ঘাঁটি, এটা একটি দুচালা টিনের ঘর। সেই ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন তিনখানা উনুন রয়েছে। হ্যাঁ, রোহিঙ্গারা এসেছিল যখন মায়ানমারে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, মায়ানমারে রোহিঙ্গাদের যখন মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় কিছু রোহিঙ্গারা চলে এসেছিল ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে। কিন্তু এই ভারতবর্ষে আসার পরে তাদের কিন্তু রাষ্ট্রপুঞ্জ থেকে বৈধ কাট করে দেওয়া হয়। সেই কাট নিয়ে তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। ব্যতিক্রম নেই আমাদের পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলায়ও কিছু রোহিঙ্গা এসেছিল। তারা তাদের যে রাষ্ট্রপুঞ্জের কার্ড, সেই কার্ড নিয়ে কিন্তু তারা এই ঘুটিয়ার শরীফ হাটদায় এসেছিল। তারা এসে বেশ কয়েকদিন এই জায়গায় ছিল এবং তাদেরকে আশ্রয় দিয়েছিল মানবাধিকার কর্মী, সমাজসেবক কর্মী হোসেন গাজী মহাশয়। তার অনেক সমাজ সেবামূলক কাজ আমরা দেখেছি করেছেন। সেই তাগিদে তিনি কিন্তু মানবতার খাতিরে এই রোহিঙ্গাদের কিছু থাকার কিন্তু ব্যবস্থা করেছিল। তারপরে যখন আবার কিন্তু পরিস্থিতিশীল হয়, তারা কিন্তু আস্তে আস্তে আবার তারা বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা কথা বলে নেবো যে তথাকথিত মিডিয়ারা যে খারিজি মাদ্রাসা দেখানো হচ্ছিল, এই হোসেন গাজী যে সমাজ কর্মী তাকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হচ্ছিল, যে হোসেন গাজী আজও এই দেশের মানুষ কিনা সেটাও বলা হচ্ছিল। এমন একটা দিন আসবে দেখবেন যে আমাদের মতো যারা মিডিয়া, এই মিডিয়ার নাম শুনলে মানুষ তাদেরকে মারতে আসবে কি তাদেরকে তাড়িয়ে দেবে, সেই দিনটা কিন্তু চলে এসেছে। কেন, ভুয়ো খবর যদি তথাকথিত মিডিয়ারা করে তাহলে কিন্তু এই ইউটিউব বা ছোট ছোট চ্যানেল তারা কিন্তু বাদ যাবে না। তাই আমি দেখতে পাচ্ছি যে তথাকথিত মিডিয়াগুলো যেভাবে ভুয়ো খবর এবং যেভাবে জঙ্গি খুঁজে চলেছে আমাদের ভারতবর্ষের মধ্যে, এবং কিছু সাম্প্রদায়িক সৃষ্টিকারী মানুষ তারা মসজিদে মসজিদে শিবলিঙ্গ এবং মসজিদের নিচে নিচে তারা মন্দির খুঁজে চলেছে, ইভেন বাদ যাচ্ছে না আমাদের আজমির শরীফ। আমরা কথা বলে নেবো যে তথাকথিত মিডিয়া যারা এসছিল তারা খারিজিয়া মাদ্রাসা বলেছিল, হোসেন গাজী দেশের নাগরিক কিনা সে প্রশ্ন তুলেছিল। আমরা হোসেন গাজী সহ যে খারিজি মাদ্রাসা বলছিল যে অবৈধ খারিজি মাদ্রাসা রয়েছে, সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেই হোসেন গাজীর বাড়িতে চলে এসেছি, যিনি এই রোহিঙ্গাদের এই জায়গায় আশ্রয় দিয়েছিল, যে জায়গাটা আপনাদেরকে দেখালাম। এবং তথাকথিত মিডিয়া, যে ইলেকট্রনিক্স মিডিয়া, তারা হোসেন গাজীকে দেখাচ্ছিল যে হোসেন গাজীর বাড়িতে একটা মাদ্রাসা রয়েছে। কথা বলে নেব হোসেন গাজী এবং সেই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে হোসেন গাজীর বাড়ির যে মাদ্রাসা ছিল, বলছিল অবৈধ মাদ্রাসা, সেই মাদ্রাসাটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। হোসেন বাবু বাড়ি আছে নাকি? ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছে হোসেন গাজী মহাশয়, বিশিষ্ট সমাজসেবক কর্মী, সমাজকর্মী। হোসেন বাবু, আমরা মিডিয়াতে দেখছিলাম কয়েকদিন যে আপনি কিছু রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। এই রোহিঙ্গাদের আশ্রয় আপনি কেমন ভাবে দিয়েছেন এবং কেন দিয়েছেন, কিসের ভিত্তিতে আপনি দিয়েছেন? দেখুন, আমি রোহিঙ্গাদের রোহিঙ্গা বলে দেখিনি। আমি যেটা দেখেছিলাম 2003 সাল থেকে আমি সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কাজকর্মগুলো করি। আমার কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। যেখানে যখন মানুষ বিপদে পড়ে গেছে, বন্যা কবলী মানুষের চাষের ফসল যখন নষ্ট হয়েছে, আমি দৌড়ে গেছি। তখন বিভিন্ন সেচ দপ্তরে, বিভিন্ন এসডিও, বিডিও, ডিএম এর কাছে ছুটেছি জল নিকাশি পরিষ্কারের জন্য। আমি যখন লোকের প্রাকৃতিক দুর্যোগে আয়লা লায়লা আমপানে ঘর ভেঙেছে, ভিডিও গেছি ডেপুটেশন দিয়ে অসহায় মানুষের ঘর নির্মাণের জন্য, অসহায় মানুষের একটু তিরপল খাবারের জন্য। তখন হিন্দু মুসলমান দেখিনি। আজকে রিপাবলিক বাংলা আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করেছে, ভিডিওটা কাটিং করে করে দেখিয়েছে, পুরো ভিডিওটা আমার দেখায়নি। যখন আমি মন্দিরেতে গিয়ে ছাদের ওপরেতে তারা খাবারের জন্য হা করছে, আমি চিড়ে মুড়ি চাল দুধ বিস্কুট বাচ্চাদের তুলে দিচ্ছি, বড়দের দিচ্ছি, তখন কিন্তু আমাকে দেখায়নি। আমি যখন গরিব অসহায় মানুষের জন্য হিন্দু মুসলমানের কাপড় তুলে দিচ্ছি, বস্ত্র, তখন কিন্তু আমাকে দেখায়নি। আমি যখন অসহায় মানুষের লকডাউনে খাবার তুলে দিচ্ছি, তখন কিন্তু দেখায়নি। আমি যখন দেখেছি তিরপল দিচ্ছি, তখন কিন্তু দেখায়নি। আজ আমার নামে রোহিঙ্গা, তারাও মানুষ, সেই মানুষগুলোকে যখন কুকুরের মতো মাছের মতো তাদের কেটে টুকরো টুকরো করা হচ্ছে, সেই মানুষেরা তারা রাষ্ট্রীয় পুজোর কার্ড নিয়েছিল। দেখুন, তার জেরক্স কয়েকটা কপি আমার কাছে আছে। এই হলো রিফিউজি কার্ড। এই কার্ডগুলো আমি দেইনি, এগুলো পশ্চিমবঙ্গ সরকারও দেয়নি। এই কার্ড দিয়েছে কে? এই কার্ড দিয়েছে রাষ্ট্রপুঞ্জ থেকে, দিল্লি থেকে, ইউএনসিআর অফিস থেকে দিয়েছে, দিল্লি থেকে। তাহলে রোহিঙ্গারা প্রথম মায়ানমার থেকে, বাংলাদেশ থেকে দিল্লি গেল কিভাবে?
তাহলে দিল্লির সরকার তখন কি করছিল? আজকে আমার নামে অপপ্রচার করছে। এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আছে, বিজেপি স্টেট তো আসাম, বিজেপি স্টেট তো ত্রিপুরা, বিজেপি স্টেট তো মণিপুর, সেখানেও তো আছে। এবং সেখানে তো বাইরের দেশের প্রচুর মানুষ গেছে। এবং বাংলাদেশ থেকে সুবিধা বলা যেতে পারে ত্রিপুরায় এবং আসাম। তাহলে সেই জায়গা না করে আমাদের বাংলাকে, সম্প্রীতির বাংলাকে ভেঙে চুরমার করার চেষ্টা করছে এরা। এবং এটা যেটা বলছে খারিজি মাদ্রাসা, এটা খারিজি মাদ্রাসা নয়। আমি এদের বারবার বলেছি, এখানে তাদের অসহায় মানুষ, খাবার ঠিক নেই, সেই বাচ্চাগুলোর বাংলা, আরবি, ইংলিশ পড়ানো হতো। হ্যাঁ, রোহিঙ্গা বাচ্চাদের পড়ানো হতো। আমি 2016 মালদার ভয়ঙ্করী বন্যায় যখন আমরা লাগাতার ত্রাণ নিয়ে যাচ্ছি, সেখানে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী দেখলাম রাস্তার উপরে তিরপল খাটিয়ে হাহা করছে। নদীতে, গ্রাম পুরো নদীর পরিণত হয়েছে। আমরা নৌকায় করে করে খাবার দিয়েছি, তখন গরু, মানুষ অসংখ্য মরে ভাসছে। তো তখন তো আমাদের কেউ দেখায়নি হোসেন গাজী ভালো কাজ করছে বা হোসেন গাজী এইগুলো করেছে, তখন বলিনি। দেখানো হচ্ছে না। আমার বলার বক্তব্য, আজকে রোহিঙ্গাদের জঙ্গি বলছে, আজকে বিভিন্ন মাদ্রাসা খারিজি মাদ্রাসা নিয়ে বলছে। খারিজি মাদ্রাসা মানে কি? খারিজি মাদ্রাসা হলো বেসরকারি, এই মাদ্রাসা পাবলিক ডোনেশনে চলে। পাবলিক, কেউ চাল, কেউ বাজার, কেউ কাপড়, কেউ বই, কেউ ইত্যাদি দেয়, সেইভাবে জনগণের সাহায্যের মধ্যে দিয়ে মাদ্রাসা চলে। এই মাদ্রাসা কারা? খুব পয়সাওয়ালা ঘরের ছেলেরা পড়ে না। দেখা গেল একজন অসহায় মানুষ, মা আছে তার বাবা নেই, কেউ বাবা আছে তার মা নেই, দেখার মতো লোক নেই। এই অসহায়, নিপীড়িত, অনাথ বাচ্চা যাদের বলা হয়, যাদেরকে এতিম বলা হয়, সেই বাচ্চাদের ওখানে শিক্ষা দেওয়া হয় বাংলা, আরবি, ইংলিশ। বাবু বলছিলাম, আপনাদের এখানে ওই যারা এসেছিল মায়ানমার থেকে, তারা কতজন এসেছিল? প্রায় 327 জন মানুষ এখানে এসেছিলেন। তাদের প্রত্যেকেরই কার্ড ছিল। বাচ্চা ছিল ওর মধ্যে কতজন? বাচ্চা ছিল ওটা ঠিক এখন গোনা নেই, বাচ্চা ছিল প্রায় 60-70 মধ্যে বাচ্চা ছিল। এসেছিল এখানে এই জায়গার যে প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছে, থানা এবং আশপাশে যারা বিডিও অফিসে যারা ছিল, এরা অবগত ছিল যে এই জায়গায় ছিল? দেখুন, এরা অবশ্যই, আমি রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে আইবি, ডিআইবি, গোয়েন্দা সমস্ত রকম আমাকে তদন্ত করেছে। ইভেন আমি ডিএম, এসপি, এসডিও, বিডিও, এসডিপিও সব জায়গাকে আমি লিখিতভাবে দিয়ে তা রিসিভ করেছিলাম। এবং শুধু এখানে নয়, তার সাথে সাথে কংগ্রেস, সিপিএম, বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে তখন জানিয়েছিলাম। তখন যারা পাওয়ারে ছিল, তখন সিপিএম ছিল, কংগ্রেস ছিল, আপনার বিজেপি ছিল, তৃণমূল ছিল। 2017। তো 2017 আজকে বিজেপি বড় বড় কথা বলছে, এখানে এসেছিল শুভেন্দু অধিকারীও জানতো। তখন ও কংগ্রেস করে, কিন্তু তখন বিজেপির সঙ্গে যারা ছিল, ডক্টর বিক্রম সরকার, অমিয় সরকার, দিলীপ ঘোষ, তারা সব জানতো। এবং আমাকে শ্রমিক ভট্টাচার্য একবার ডেকেও ছিল, আমি দেখাও করেছিলাম। তারপর সব জানার পরে এখন অন্য রকম কথা বলছে। ওদের পার্টি অফিসের পুরানো যদি সিসি ক্যামেরা থাকে, সেই সময় ভালো করে চেক করে দেখুক না। তারা তো সব জানতো, জানার পরে কেন এরকম বলছে? আপনার এখানে যখন আশ্রয় নিয়েছিল, এই মায়ানমার থেকে যে অসহায় মানুষগুলো এসেছিলেন, তাদের আশ্রয় আপনি দিয়েছিলেন এবং আশপাশের প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের তারা জানতো। জানার পরেও তারা আজকে দায় নিচ্ছে না, সমস্ত দায় কিন্তু আপনার উপরে চাপিয়ে দিচ্ছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আমি বলছি, এটা তারা হয়তো রাজনৈতিক স্বার্থের জন্য বিজেপি তিলকে তাল বানাচ্ছে এবং তারা বিভিন্ন রকম ভাবে মিথ্যা অপপ্রচার করছে। তার সঙ্গে তাদের যে গদি মিডিয়া, দালাল মিডিয়াগুলো আছে, সেই দালাল মিডিয়ারা এটা অপপ্রচার করে হিন্দু মুসলমানের ডিভাইডেড করে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। ফলে আমি এই জায়গা দাঁড়িয়ে বলবো, ভারতবর্ষের সংবিধান হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলের স্বীকৃতি দিয়েছে। অতএব আমরা একই বাসে, একই ট্রেনে, একই ট্রেনে যাই। আমাদের সুন্দর সম্প্রীতিকে নষ্ট করবেন না, আমাদের সুন্দর ঐক্য, একতা, ভ্রাতৃত্ববোধকে ভাঙবেন না। মানুষ, যে কোনো মানুষ, একটা মানুষ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, হিন্দু মুসলমান না দেখে, তাই সেই মানুষটাকে তোলা, তাকে একটু চিকিৎসা করো, তাকে একটু ঔষধ দেওয়া, এটা মানবিক কর্তব্য। আমি সেই মানবিক দৃষ্টিতে, যেমন আমাদের দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী তাদেরকেও সেবা করি। যেমন প্রিয়াঙ্কা হাসদা খুন হয়েছে, হোসেন গাজী লড়াই করেছে, প্রতিবাদ করেছে, তার ন্যায় ইনসাফ চাই। বিশ্বজিৎ মুন্ডা খুন হয়েছে, তার বিরুদ্ধেও বলেছে ইনসাফ চাই। সাবির মল্লিকের গরুর মাংস খাওয়ার নাম করে পিটিয়ে মেরেছে, তার বাড়ি গেছে, তারও ইনসাফ চাই। আমার প্রশ্ন এই জায়গায়, আফরাজুলকে যখন খুন করলো, যখন সাবির মল্লিককে গরুর মাংসর নাম করে মিথ্যা করে তাকে পিটিয়ে খুন করলো, কেন ঘন্টা খানেক ওই রিপাবলিকান বাংলায় দেখানো হলো না? কেন তখন বিজেপি শুভেন্দু অধিকারীরা কারা রাস্তায় নামলো না? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই রিপাবলিক বাংলা মিথ্যে খবর ছড়ায়, একে বয়কট করা উচিত? রিপাবলিকান বাংলা সরাসরি আমি আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষের কাছে বলবো, এরা মানুষের সুসম্পর্ক নষ্ট করছে, এরা সাম্প্রদায়িক চ্যানেল, এই চ্যানেলকে বয়কট করা অবশ্যই দরকার। আচ্ছা, এই যে যখন এই রিপাবলিক বাংলায় আপনার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে যখন খবর সম্প্রচার করলে তথাকথিত মিডিয়ারা,
প্রশাসনিক তরফ থেকে আপনার কাছে কোনো চাপ কিংবা প্রশাসনিক তরফ থেকে কোনো বার্তা এসেছেন কি? না, আমার কাছে আসেনি, শুনেছি। আমি কালকে কলকাতা কাজে ছিলাম, প্রশাসন তার মতো খোঁজ নিয়েছে। হ্যাঁ, কারণ আমি কোনো আনলিগালি কোনো কাজ করিনি, আর আজ পর্যন্ত কোনো অসামাজিক কাজের সঙ্গে আমি যুক্ত নেই। 2003 সাল থেকে আমি সোশ্যাল ওয়ার্কার কাজ করি। সমস্ত সারা পশ্চিমবঙ্গে একটিও কোনো থানায়, একটিও কোনো জায়গায় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ আমি এরকম কাজের সঙ্গে যুক্ত নয়। আমি যতটা পেরেছি মানুষের সেবামূলক কাজ করেছি, নিজের জীবনে যতটা রোজগার করেছি, ভালো কাজ করেছি, মোটা পয়সা রোজগার করেছি, কামিয়েছি, কিন্তু সব মানুষের স্বার্থে উড়িয়ে দিয়ে এখন এই ভাঙা টিনের বাড়িতে থাকি। আমি যদি 2 নম্বরই করতাম তাহলে আমার এই টিনের এই দরমার বাড়ি থাকতো না, অন্য অন্য নেতাদের মতো আমার বিশাল বড় বিলাসবত বাড়ি থাকতো, সেটা থাকতো না। আমি একটা স্কুটি চড়ি, তারও সামনে দেখবেন সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্টের স্টিকার লাগানো আছে, সেটাও আমি কোম্পানি থেকে পেয়েছি, এনজিও থেকে পেয়েছি। আমি নিজে কেনার মতো ক্ষমতা আমার নেই। আচ্ছা, আমার সেই স্কুলটা, এর ভেতরে যে স্কুলটা আর কি বলছে খারিজি মাদ্রাসা, এখানে এটা তো খারিজি মাদ্রাসা না, এখানে তো এটা 5-7 জনের বেশি, 10 জন 10-12 জন পড়তে পারে। এই 10-12 জন প্রাইভেট পড়তে পারে। এই প্রাইভেট পড়তো, এখানে বাচ্চারা থাকে। সেই সময় এখানে পড়াশোনা করেছে, আর রাত্রে ওরা কোথায় যাবে? ছোট ছোট বাচ্চা হলাম, যেতে হবে না, এখানে থাক, খাওয়া দাওয়া করুক। ফলে আমার এখানে কল ছিল, টয়লেট আছে, অসুবিধা নেই। সেই হিসাবে বাচ্চারা এখানে পড়াশোনা করে, খেলা করে, এখানেই থাকতো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মুর্শিদাবাদে একজনকে দেখলাম যে একটা বাড়িতে প্রাইভেট পড়াতো, সেটাও তথাকথিত মিডিয়া বলছে এখানে অবৈধ মাদ্রাসা। আপনার এই ঘুটিয়ারি হাটদায় আপনার এখানে 10 থেকে 12 জন বসে টিউশনই পড়তে পারে, কিন্তু মাদ্রাসা কিংবা শিক্ষাঙ্গন হতে পারে না। সেটাকে তথাকথিত মিডিয়ারা বলছেন যে এটা মাদ্রাসা অবৈধ। কি বলবেন? মিডিয়া বলতে সব মিডিয়া বলছে না। আমি সমস্ত মিডিয়াকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। সারা দেশের সমস্ত প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, খুন, মার্ডার, ধর্ষণ ইত্যাদি, তারা মানুষের কাছে তুলে ধরে, তবে কিন্তু মানুষ জানতে পারে। তাই প্রত্যেকটা মিডিয়াকে আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে বলছি, একটাই মাত্র মিডিয়া বেশি তিলকে তাল বানাচ্ছে, তার নাম হলো রিপাবলিকান বাংলা। এই রিপাবলিকান বাংলা হলো সরাসরি RSS এর চ্যানেল এবং বিজেপির চ্যানেল। এটা তার প্রমাণিত হলো। ওরা যখন আমার বাড়ি আসে, তখন আমি গোসল করছিলাম, মানে চান করছিলাম, সেই সময় আমাকে বললো, আসার পর আমি বললাম আপনারা বসুন। তো আমি চান টান করে নেওয়ার পর ওদের টিফিন দিলাম, এবং সারাদিন ওদেরকে খাওয়ানো দাওয়ানোর পর আমি একই কথা বলে গেছি যে দাদা, আপনারা কোনো জাতি বিদ্বেষ কোনো প্রচার করবেন না এবং কোনো হিংসামূলক করবেন না, কারণ আপনাদের সেখানে আমি ইন্টারভিউ দিতে চাই না। আপনারা এসছেন আমার দাদা, আপনারা আমার ভাই, আপনারা আমার ভারতবাসী, বাংলাবাসী, খান দান যান, আপনাদের কাছে আমি ইন্টারভিউ দেবো না। তখন বললো, না দাদা, আমরা আপনার অনেক নাম শুনেছি যে আপনি অনেক সোশ্যাল কাজ করেন, সামাজিক কাজ করেন, অনেক প্রতিবাদ করেন, লড়াই করেন, কোনো দল মত কিছু দেখেন না, তাই আপনারা একটা ইন্টারভিউ নিতে এসছে। সেই সূত্রে আমি দিয়েছি, কিন্তু আমি যে ভিডিওগুলো ওদের দিয়েছি, যে কথাগুলো বলেছি, আমার সমস্ত কথাগুলো কাটিং করে ঘুরিয়ে ঘুরিয়ে ওর দেখিয়েছি। এই হচ্ছে ব্যাপার।